করোনা মহামারী সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বাস্তবসম্মত রোড ম্যাপ প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রী। ফিরতি টিকিটের দাবিতে প্রবাসীদের সড়ক অবরোধ, ফ্লাইট পরিচালনার অনুমতি পাচ্ছে সৌদি এয়ারলাইন্স। করোনায় মৃত্যু ৫,০০০ ছাড়ালো, স্বাস্থ্যের ৪৫ কর্মকর্তা কর্মচারী অবৈধ সম্পদে অনুসন্ধানে দুদক। ভিপি নূরের বিরুদ্ধে এবার কোতোয়ালি থানায় মামলা, অপহরণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদের, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা মহামারী সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বাস্তবসম্মত রোড ম্যাপ প্রণয়নের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভূ রাজনৈতিক বিরোধ নিরসনের তাগিদ দেন তিনি। জাতিসংঘের ৭৫তম অধিবেশনে ভার্চুয়াল বক্তব্যে সংস্থাটিকে আরও শক্তিশালী অবস্থানে দেখতে চাওয়ার আশাবাদ জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে নিউ ইয়র্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার সেক্রেটারি জেনারেল, এক্সেলেন্সিস, আসসালামু আলাইকুম। তিনি বলেন, উন্নত ও উন্নয়নশীল বিশ্ব সবার কাছেই জাতিসংঘের প্রয়োজনীয়তা যে এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, তা করোনা মহামারী দেখিয়ে দিয়েছে। দ্য চ্যালেঞ্জেস অফ আওয়ার টাইম, including the current pandemic, go beyond borders. COVID-19 has made the achievements of the 2030 agenda more challenging. The pandemic has shown that both developed and developing nations need the UN more than ever. It has shown us that multilateralism is the way forward. সে সময় ভূ রাজনৈতিক বিরোধ থেকে জাতিসংঘকে দুর্বল করার চেষ্টা মেনে না নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। To take the UN on the right course towards its centenary and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. We must not allow our geopolitical rivalries to weaken the UN. বিশ্ববাসীর কল্যাণ ও উন্নয়নে জাতিসংঘের সব কর্মীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন তিনি। We commend the UN Secretary General for keeping the flag of multilateralism high. I also pay tribute to all frontline UN staff and agencies for their tireless efforts and dedication. Bangladesh is being benefited from UN-led efforts for our development. Also, in our modest way, we are contributing to the UN in fulfilling its mandates. ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন। প্রবাসী শ্রমিকদের বিক্ষোভের পর সৌদি এয়ারলাইন্সকে চাহিদা মাফিক ফ্লাইট পরিচালনা অনুমতি দিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর আগে টিকিটের দাবিতে হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের সামনে বিক্ষোভ করে প্রবাসী কর্মীরা। এক পর্যায়ে সড়কে নেমে আসলে ফার্মগেট শাহবাগ সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। জসিম জুয়েলের সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে টিকিট নিতে সকাল থেকেই জমায়েত হতে থাকেন সৌদি প্রবাসী কর্মীরা। কর্মক্ষেত্রে ফিরতে রিটার্ন টিকিটের জন্য কয়েকদিন ধরে ধর্ণা দিলেও সংকটের সুরাহা হয়নি। সকালে এয়ারলাইন্সের গেটে এসে অফিস বন্ধ থাকার নোটিশ দেখে ক্ষুব্ধ হন প্রবাসীরা। এক পর্যায়ে সড়কে নেমে আসেন তারা। তাদের অবস্থানের কারণে কারওয়ান বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বাংলাদেশ বিমান স্বার্থের জন্য আমাদের প্রবাসী ৭০,০০০ কর্মীর পেটে লাথি দিচ্ছে। বাংলাদেশ যে বিমান বেসিক
এ চাচ্ছে যে না সৌদি বিমান একা লোক নিতে পারবেন, আমাদের লোক অনুমতি দিতে হবে, যে ব্যবসার জন্য শুধু। আমরা সৌদি এয়ারলাইন্সে যাইতে চাই, আমরা বাংলাদেশ এয়ারলাইন্স বয়কট করলাম। প্রবাসীরা জানান সময় মতো কাজে যোগ দিতে না পারলে তাদের চাকরি হারাতে হবে। অনেকের ভিসার মেয়াদও শেষের পথে। সব কান্ট্রি অনুমতি পাইছে, আমরা পাইলাম না কেন? 30 তারিখের আগে বা সৌদি আরব প্রস্তাব বানাইলে সৌদি সরকার আবার নতুন করে তখন আগামী মেয়াদ বাড়াইব না। আমরা সব পরিবার নিয়ে খুব অসহায়ের ভিতরে পড়ে আছি, আমাদের টিকিট না দিলে আমরা না খাইয়ে মারা যাব। বিক্ষোভের মুখে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে প্রস্তাব জানানোর কথা জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। আমরা আরো 5-6টা ফ্লাইটের মতো, কিন্তু এটা অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত সংখ্যাটা আমি কনফার্ম করতে পারবো না। এই অবস্থায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান প্রবাসী কর্মীরা যাতে সৌদি আরবে যেতে পারে সেজন্য সৌদি এয়ারলাইন্সকে চাহিদা মাফিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হবে। যে কয়টা ফ্লাইট দরকার আমরা সবগুলো ফ্লাইট দিব, আমরা দরকার হলে অন্য ফ্লাইট অ্যাডজাস্ট করে হলো সৌদি আরবের ফ্লাইট আমরা অনুমোদন দিয়ে দিব, বা আপনারা এখান থেকে নিয়ে যান, আমাদের বাংলাদেশিরা যারা আটকে আছে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন। ফ্লাইট চলাচলের ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন বেবিচক চেয়ারম্যান। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা ছড়িয়ে গেল 5000। এদের মধ্যে 17 জন পুরুষ ও নারী 11 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে 199তম দিনে দেশে 97টি ল্যাবে 14,164টি নমুনা পরীক্ষা হয়েছে একদিনে। শনাক্ত হয়েছে আরও 1557 জন। এ নিয়ে পর্যন্ত দেশে কোভিড-19 রোগীর সংখ্যা 3,52,178। অন্যদিকে 24 ঘন্টায় 2073 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 2,60,790 জন। স্বাস্থ্য অধিদপ্তরের 45 কর্মকর্তা কর্মচারী অবৈধ সম্পদে অনুসন্ধানে নেমেছে দুদক। এরই অংশ হিসাবে 21 জন কর্মকর্তা কর্মচারী সহ তাদের পরিবারের 43 জনের সম্পদের তথ্য চাওয়া হয়েছে। দুদক সচিব দেলোয়ার বখত জানিয়েছেন আরও অনেকের অবৈধ সম্পদেরও খোঁজ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সরওয়ার। স্বাস্থ্য খাতের দুর্নীতিতে জড়িয়ে দেশে বিদেশে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানম। দুর্নীতি দমন কমিশনের মামলায় দীর্ঘদিন পলাতক থেকে শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করা আফজালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার স্ত্রী এখনও পলাতক। কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে আসে সাপ। এবার সামনে আসে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের দুর্নীতির কদর্য চিত্র। সেই যারা সহযোগিতা করেছেন তাদের বিষয়ে হয়তো অনুসন্ধান করা হতে পারে। আফজাল, রুবিনা ও মালেকের মতো স্বাস্থ্য অধিদপ্তরের আরও 45 দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর সম্পদের খোঁজও পেয়েছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন, সেই জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছিল। সেই অনুসন্ধান টিম জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ উদ্ঘাটনের বিষয়ে এতদিন পর্যন্ত কাজ করেছে। কম যান না স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যরাও। ইতিমধ্যে 21 জনকে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে এবং এই 21 জনের সাথে তাদের স্ত্রী সহ বা অন্যরা সহ 43 জনকে মোট সম্পদ বিবরণী জারি করা হয়েছে। স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজদের তালিকা আরও দীর্ঘ হবে বলেও মন্তব্য করেন দুদক সচিব দিলোয়ার বখত। অন্যান্য দপ্তরের যে গোয়েন্দা ইউনিটগুলো আছে তাদের সাথে তথ্য বিনিময়ের মাধ্যমে তথ্য নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য। দীপু সরওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে এবার এক তরুণীকে অপহরণ, ধর্ষণের সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার রাজধানী কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় নূর সহ মোট 6 জনকে আসামি করা হয়। মামলায় কোতোয়ালি থানার সদরঘাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়। ঘটনার তারিখ হিসেবে চলতি বছরের 9 ফেব্রুয়ারি উল্লেখ করেছেন বাদী। এর আগে রোববার নূর সহ 6 জনের বিরুদ্ধে ধর্ষণ ও সহযোগিতার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় মামলা করেন। এই ঘটনায় সোমবার রাতে নূরকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
এই দুই মামলা দায়েরের প্রতিবাদে নূর সমর্থকরা জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল সমাবেশ করে। সমাবেশ থেকে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নূরের বিরুদ্ধে মামলা আইনি প্রক্রিয়ায় চলবে। আমাদের সবই নলেজে রয়েছে, একটা মামলা হয়েছে, সেই মামলা এটা যেভাবে করা দরকার সেইগুলো পুলিশ অ্যাড্রেস করে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে মোট ঋণে 10% খেলাপি, টিআইবির গবেষণা, স্বাধীন কমিশন গঠনের সুপারিশ। সাবেক ডিআইজি প্রিজন বজলুর রশিদের সম্পত্তি ক্রোকের নির্দেশ, ব্যাংক হিসাব জব্দ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। খেলাপি ঋণ নিয়ন্ত্রণে বদলে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। এক গবেষণা প্রতিবেদনে টিআইবি বলেছে, রাজনৈতিক হস্তক্ষেপ, দুর্বৃত্ত ব্যবসায়ী শ্রেণীর প্রভাব ও কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতা মিলিয়ে এমন অবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাধীন ও শক্তিশালী ব্যাংকিং কমিশন গঠনের পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সবশেষ পরিস্থিতি নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, 2009 থেকে 11 পর্যন্ত খেলাপি ঋণ কমে আসে। এরপর তা ধারাবাহিকভাবে বাড়ছে। 2019 সালে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে মোট ঋণের 10.3%। পাশাপাশি অবলোপন, পুনঃতফসিলীকরণ এবং পুনর্গঠনের মধ্য দিয়ে অনেক খেলাপি ঋণ আড়াল করা হচ্ছে বলেও জানায় টিআইবি। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, খেলাপি ঋণ রেগুলেট বা নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে, এছাড়াও বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের জবাবদিহিতা এবং বিশেষত অনিয়ম দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পারফরমেন্স। টিআইবি বলছে, বড় ঋণ খেলাপিরা রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট। পাশাপাশি সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ক্ষমতা কমানোর ফলে খেলাপি হওয়ার প্রবণতা বেড়েছে। একদিক থেকে ঋণ খেলাপিগণ ও অন্যদিক থেকে যারা ঋণ খেলাপি তার সুযোগটা করে দিচ্ছে, সুযোগ সৃষ্টিকারী ও তার সুবিধাভোগী মহল, এবং অন্যদিক থেকে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণ এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। ব্যাংকিং খাতে কি সিদ্ধান্ত হবে বা কি আইনগত বা নীতিগত পরিবর্তন হবে সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারণ করে না। এটি 5 তারা হোটেলে বসে তাদের সেই সিদ্ধান্তের উপর নির্ভর করে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক সহ ব্যাংক ব্যবস্থার পুনর্গঠনের পরামর্শ আসে টিআইবির পক্ষ থেকে। সুশাসন প্রতিষ্ঠার জন্য ব্যাংকিং একটি স্বাধীন কমিশনের কথা বলে আসছে, নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে, যাদের কোনো স্বার্থের দ্বন্দ্ব থাকবে না, এবং এদের দায়িত্ব হবে সুশাসনের কৌশলপত্র প্রণয়ন, যার মধ্যে স্বল্প, মধ্যম, দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা থাকবে। রাজনীতিকদের কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে না রাখারও পরামর্শ দিয়েছে টিআইবি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতি মামলায় দুদকের করা আবেদনে কারা অধিদপ্তরের সাবেক উপমহাপরিদর্শক বজলুর রশিদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তার 2টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজেরও নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন। একই সাথে বজলুরের জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত। আদিত্য মামুনের রিপোর্ট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কারা অধিদপ্তরের সাবেক উপমহাপরিদর্শক বজলুর রশিদকে হাজির করা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। অবৈধভাবে 3,08,00,000 টাকা সম্পদ অর্জনের অভিযোগে করা এ মামলায় দুদকের আবেদনের শুনানি শেষে বজলুর রশিদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেন আদালত। সেই সাথে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়। এগুলো স্থাবর অস্থাবর যা আছে এগুলো তিনি পরিবর্তন কিছু করতে পারবেন না। অপরাধী যে হোক না কেন তাকে শাস্তির আওতায় আসতে হবে। সুতরাং সেই কারণে তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। তার 2টি ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশ দেন আদালত। ফ্রিজ হয়ে যাবে, মানে যে অবস্থা আছে সেই অবস্থার সম্পত্তিগুলি থাকবে। গেল বছরের 20 অক্টোবর বজলুর রশিদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। একই দিন তাকে পরে গ্রেফতার করা হয়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে তিনি এই জবানবন্দি দেন। 2 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন।
আদালত জবানবন্দি রেকর্ড করে মোবারককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে বিস্ফোরণে দগ্ধ শিফাত নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 34 জনে। দগ্ধ আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং মামুন নামে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে 3 দিনের জয়তুর শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন চেস টুর্নামেন্ট। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে এই প্রতিযোগিতায় 15টি দেশের 74 জন প্রতিযোগী অংশ নেবে। বাংলাদেশ সহ একাধিক দেশের 14 জন গ্র্যান্ড মাস্টারও অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। সাউথ এশিয়া চেস কাউন্সিলের সহযোগিতায় আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ দাবা ফেডারেশন। উদ্বোধন করবেন সাউথ এশিয়ান চেস কাউন্সিলের প্রেসিডেন্ট এবং আইজিপি বেনজির আহমেদ। আমরা বিশ্বনাথ আনন্দের কথা, তাকে আনার জন্য যা যা করার দরকার আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা কাসপারভের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি। অর্থাৎ আমরা চাচ্ছি যে আসলে এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের দাবাটা আরও একটু জেগে উঠুক। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা মহামারী সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বাস্তবসম্মত রোড ম্যাপ প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর। বৃত্তি টিকিটের দাবিতে প্রবাসীদের সড়ক অবরোধ, ফ্লাইট পরিচালনার অনুমতি পাচ্ছে সৌদি এয়ারলাইন্স। করোনার মৃত্যু 5000 ছাড়ালো, স্বাস্থ্যের 45 জন কর্মকর্তা কর্মচারীর অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। বিপিনুরের বিরুদ্ধে এবার কোতোয়ালি থানায় মামলা, অপহরণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/eকুশে24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।